স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। বাপ হই তোমাদের, আমি জানি আমার মেয়ে আমার সিদ্ধান্তে খুবই হবে। কথায় আছে বাপের উপরেও বাপ থাকে। নিজের বাবার সামনে বসে এই কথার যথার্থতা খুঁজে পেল নোমান, তবে দোটানা কাটিয়ে উঠতে পারেনি। শামসুল সাহেব ঠিক 10 মিনিট পর বললেন, সময় শেষ তোমার, বলো কি সিদ্ধান্ত? কোনো পূর্ব পরিকল্পনা ছাড়া নোমানের মুখ ফুটে বেরিয়ে এলো, আমি রাজি। নেহাদের বাড়িতে এসে হাঁসফাঁস অবস্থা ফাহাদের, বুকের কম্পন থামছে না কোনোভাবেই। এখনই তো সব ঠিক হয়ে যায়নি, তাহলে এমন অস্থিরতার কারণ কি? চোখ তুলে এদিক ওদিক চায়, এক বন্ধুকে দেখেও শান্তি মিলল না। সে হলো আর এক বলির পাঠা, নিজের অজান্তেই। ফাহাদের পরিবারের পাশাপাশি আরও একটা পরিবার দেখে চমকিত নোমান। বুঝতে এবং চিনতে পারল না এরা কারা, তবে বোনকে দেখতে আসার পর যত আপ্যায়ন আছে সবটা বড় ভাই হিসেবে তাকেই দেখতে হচ্ছে। শামসুল সাহেব এবং সোলাইমান সাহেবের মুখে আজ বিশাল হাসি। অতিথির সামনে গম্ভীর মুখে বসে থাকা যায়? তাদের এমন চওড়া হাসি নোমান প্রথমবার দেখল। শামসুল সাহেব ফাহাদের পরিবার আর জিনিয়ার পরিবারের সাথে পরিচয় করালে মাথায় বাজ পড়ে নোমানের। সঙ্গে সঙ্গে প্রাণপ্রিয় বন্ধুর পানে চায় গোল চোখে। ফাহাদ হাসি লুকানোর আপ্রাণ চেষ্টায়। নোমানের মুখের দিকে তাকানো যাচ্ছে না। প্রশ্ন একটাই তার, এটা কখন হলো, কিভাবে হলো? সবার চক্ষুর অগোচরে ফাহাদ ফোন হাতে নিয়ে মেসেজ করে নোমানকে। কোন ম্যাটেরিয়ালে শুলে চড়তে যাচ্ছিস? নোমান সরে যায়, উত্তর দেয়, তুই কাকে বলছিস শালা? তুই নিজেও বলির পাঠা। ফাহাদ বড়দের কথার সুযোগে ফিরতে মেসেজে লেখে, আমি স্বেচ্ছায় ঝুলতে এসেছি, আর তুই অনিচ্ছায়। তোর বাপ একসাথে আমাদের দুজনের গলায় ছুরি ধরবে, দেখে নিস। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে ভাই। হচ্ছেটা কি এসব? কি ডেঞ্জারাস মেয়ে ভাবতে পারিস? তোকে তুলে নিয়ে গেল, হুমকি দিল, আবার নিজে বিয়ে করার প্রস্তাব দিল, পুরো হিস্ট্রি ক্রিয়েট করে ফেলেছে। তোর কপাল পুড়েছে বন্ধু, কিন্তু তোর এমন অবস্থা দেখে তো আমার পৈশাচিক আনন্দ হচ্ছে। বাই। আমি আপনার সাথে সাথে আমার ছেলের জীবনটাও নষ্ট করে ফেলেছি খুশবু। কি হতো আপনাকে ভালো না বাসলে? কি হতো আমাদের বিয়ে না হলে? কি হতো একে অপরের মোহে না জড়ালে? আপনার জীবনটা সুন্দর হতো। আমি আপনাকে দূরত্ব ছাড়া আর কিছুই দিতে পারিনি খুশবু। আমি আপনাকে প্রতিবার কাঁদিয়েছি, অপেক্ষা করিয়েছি, কত কথা দিয়ে কথা রাখতে পারিনি। আপনার মুক্ত জীবনকে আমার সাথে জড়িয়ে জেলবন্দি করে ফেলেছি। আপনাকে আমি আপনার যোগ্য না, আমি আপনার ভালোবাসার যোগ্য না। দেখুন, আবার স্বার্থপরের মতো পিঠ দেখিয়ে যাচ্ছি। এই যাওয়া ক্ষণিকের জন্য নয়, চাইলেও দৌড়ে এসে আপনাদের বুকে জড়াতে পারবো না। আমার ছেলের প্রথম কথা বলা, প্রথম কদম জমিনে দেখতে পারবো না। খুব ঘৃণা করবেন আমাকে, খুব। আপনি আমার অযোগ্য। বাবা ও মায়ের বুকের মধ্যেখানে ছোট্ট এক প্রাণের অবস্থান। প্রিয় দুজনকে একত্রে জড়িয়ে বুক ভেঙে সমস্ত দুঃখ উজাড় করছে আফতাব। কপালে কপাল ঠেকিয়ে আছে, বাঁধন অত্যন্ত শক্ত, যেন মনে হচ্ছে কেউ তাদের ছিন্ন করার জন্য টানছে। দুর্গম পথের শেষে চরম সাহসিকতা নিয়ে যেতে হচ্ছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের শান্তিরক্ষা মিনুস্কা মিশনে। যে ভয় ছিল সেটাই হয়েছে, ডাক পড়েছে আফতাবের। মেয়াদকাল অজানা, 1 বছরের কম কোনোভাবেই হবে না, এটা নিশ্চিত। ছেলেকে আফতাবের দুহাতের আদলে রেখে খুশবু কান্নাসিক্ত মুখ দুহাতে মুছে দিয়ে বলল, আই এম প্রাউড অফ ইউ ক্যাপ্টেন। আপনি ভেবেছেন আমি কাঁদবো, বায়না করব, জেদ করব? সবাই সুযোগ পায় না সেখানে যাওয়ার, আপনি পেয়েছেন। আপনার বাবা মা আপনার মতো সন্তান পেয়ে তো গর্বিত। আমার মতো গায়ে হাওয়া লাগিয়ে ঘোরাফেরা করা মেয়ে আপনার মতো এক প্রেমিক পুরুষ, একজন দায়িত্বশীল পুরুষের স্ত্রী হয়ে গর্বিত। আমার ব্যাঙ আপনার মতো বাবা পেয়ে গর্বিত। খুশবুর হাসিতে সেই পুরনো বসন্তের ফুল ঝরে পড়ছে যেন। তার চোখের মায়ায় বাঁধা আফতাবের মন। দূরত্ব সময়ের নিয়মে, তবুও তাদের প্রণয় অম্লান অনুপম। খুব কষ্ট হচ্ছে না? খুশবু হাসি মুখের আড়ালে নিজের চিৎকার খিচে আটকে রাখলো, বলল, কত কষ্ট যদি ফিরে না আসতেন। জানেন, আপনার জন্য অপেক্ষার মাঝেও আমি একটা শান্তি খুঁজে পেয়েছি। মনে হয় আমার দীর্ঘ অপেক্ষার সাথে আপনার ভালোবাসাটা আরো দীর্ঘতর হয়। জানি ক্যাপ্টেন আফতাব মির্জা, নিজের যত্ন নিব, সাথে আপনার ব্যাগ আর ব্যাগের দাদা দাদিরও। ঠিক মতো পড়ালেখা করব, একদম কান্না করব না। আর কিছু? আফতাব গাঢ় দৃষ্টিতে চেয়ে বলল, আর কিছু না। এবার আমার কথা শুনুন না, আমাদের নিয়ে একদম চিন্তা করবেন না।
একজন আর্মি স্ত্রী হয়ে এই অলস খুশবুর দায়িত্ব নিতে শিখেছে। আপনি ওই দিকটা সামলান, আমি এই দিকটা সামলে নিব, ওকে? ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট এসেছে। দলে দলে ইউনিফর্ম পরিহিত সেনা সদস্যরা চলে গেল ভেতরে। এক এক পরিবারের আর্তনাদ এক এক রকম। রুমানা মির্জাকে যখন জড়িয়ে ধরে আফতাব, তখন ছাড়তে চাইছিলেন না ছেলেকে কোনোভাবে। রফিকুজ্জামান মির্জা চুপচাপ দাঁড়িয়ে আছেন সামনে চেয়ে, খুশবুর মুখে ম্লান হাসি। বেবি কেরিয়ারে তার ছোট্ট ব্যাঙ বাবার যাওয়ার পানে চেয়ে। খুশবু আফওয়ানের দিকে তাকালো, চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়ায়, বলে, আজ থেকে আপনার আমার অনেক দায়িত্ব আব্বাজান, চলুন। শীতল হাওয়ায় আসে আফতাবের চিঠি, কাব্যিক শব্দে ভরা ভালোবাসার গীতি। খুশবু পরে তাতে অনুভবে লুকায়। দূরত্বে মিলনে মিলে হৃদয় সেথায়। সম্পর্ককে দূরত্ব ম্লান করতে পারেনি বসন্ত রং কেড়ে নিতে। অভিনব কৌশলে আরও জীবন্ত করতে চলেছে আফতাব তাদের নতুন যাত্রা। পুরনো দিনের ন্যায় চিঠি আসে। প্রথম চিঠিতে লেখা ছিল, আসুন নতুনভাবে প্রেমে মত্ত হই দুজনে, একে অপরের হাতে লেখা শব্দ এবং বাক্যগুলোকে অনুভব করি। উত্তরের অপেক্ষাগুলো হোক অতীব সুন্দর। 8টি চিঠি জমা হয়েছে খুশবুর কাছে, এলোমেলো বিছানায় ছড়িয়ে ছিটিয়ে। তার ছেলেটা হয়েছে তার বাবার মতোই ভদ্র। হাতরে দেখে তার বাবার সব চিঠি, তবে ছেলে নষ্ট করে না। একজন সেনা সদস্যকে ভালোবেসে দেখো, তার রাইফেলের সর্বপ্রথম গুলি তোমার চিত্তে অদৃশ্য আঘাত হানবে। তুমি তার শত্রু নয়, আপনজন, তবেও কোনো রেহাই নেই। ক্ষতবিক্ষত হবে নীলচে রক্তে। কেন বললাম নীলচে রক্ত? নীল বিষের রং, নীল বিষাদের রং, নীল দূরত্বের রং, কখনো নীল দিবার শেষে নামা সন্ধ্যা আকাশের রং। নিজের বিয়ে সেরে যে ভাইয়ের বউ আনতে যেতে হবে, সেটা ছিল কল্পনার বাহিরে। ভাইয়ের বউ নিয়ে আসার সময় সাময়িক বিদায় নিতে হবে, সেটাও কি ভেবেছিল? সিলেটের ইতিহাসে উল্টো পাল্টা বিয়ের রেকর্ড গড়েছে ফাহাদ নেহা এবং নোমান জিনিয়ার বিয়ে। এখনও অবধি কোনো জুটি পুরোপুরিভাবে বিষয়টা হজম করতে পারেনি। একে অপরের দিকে চাওয়াচাওয়ি ছাড়া আর কিছুই করতে পারছে না। নেহা খুশিতে তবে অস্থির, জিনিয়া বেজায় খুশি, ক্ষণে ক্ষণে দাঁত বের করে হাসছে। অন্যদিকে থমথমে মুখে জীবনের সব দুঃখ উজাড় হয়ে যাওয়া দেখছে নোমান আর ফাহাদ। একসাথে দুজনকে বলি দিল তার বাবা। নাটক সিনেমায় দেখেছে একসাথে 2-3টে বিয়ে হতে, সেটা ঘটে গেল বাস্তবে। উভয় বউয়ের পরনে একই রঙের লাল শাড়ি, আর নোমান এবং ফাহাদের পরনে অফ হোয়াইট রঙের পাঞ্জাবি। ছোট বোনের সাথে প্রাণপ্রিয় বন্ধুর বিয়ে সম্পন্ন করে তবেই নোমানের ছোটোখাটো বরযাত্রীতে অংশগ্রহণ করে ফাহাদ আর নেহা। পারিবারিকভাবে সিদ্ধান্ত হয় শুধু আকদ হবে তাদের। নেহা এবং জিনিয়ার পড়ালেখা শেষ হলে তারপরই যে যার যার সংসারের হাল ধরবে। খুশবু বাচ্চাকে মামার কোলে দিয়ে এদিক ওদিক উড়ে বেড়াচ্ছে। ফাহাদের পাঞ্জাবির অবস্থা নাজেহাল করে ছেড়েছে। নেহা ফাহাদের পাশে নত গলায় বলল, আফওয়ানকে আমার কোলে দিন, আপনি ওকে সামলাতে পারছেন না। এক বাচ্চা আরেক বাচ্চাকে সামলাবে, তাই না? নেহার মুখ কুঁচকে গেল। অপরদিকে জিনিয়ার সাথে খাতির জমে খুশবুর। দুজনের এদিক ওদিকের গল্পে কানের পোকা নড়ে উঠল নোমানের। উঠে চলে গেল, পুনরায় ফিরে আসে। একদিনের জন্য যে বোনকে বিদায় দিতে হবে। নেহাকে বিদায় করে নিজের ঘরের দিকে পা বাড়ালো নোমান। মাথা চুলকে যাচ্ছে অনবরত। ভেতরেই ঘাপটি মেরে বসে আছে উড়নচণ্ডী মেয়েটা। কে জানে কি হতে চলেছে। ঘরে প্রবেশ করতেই জিনিয়া এক লাফে নেমে সালাম করলো নোমানকে ঝড়ের গতিতে। চোখ বড় বড় করে নোমান বলে ওঠে, কি করছো কি? সালাম করছি। এইসবের কোনো দরকার নেই তো। এখন করে ফেলবো। আমার দেড়মোহরের টাকা আর বাসর রাতের উপহার দিন। নোমান পকেটে হাত রাখে। 2 টাকার কয়েন বের করে জিনিয়ার হাতে রাখলো। জিনিয়া রেগে বলল, আপনি খুব খারাপ। মাত্র 1 লক্ষ টাকা কাবিনে লেখা হয়েছে, ইচ্ছে ছিল 10 লক্ষ লিখবো। আপনার কথা ভেবেই করলাম না। আর আপনি? খুব উপকার করেছো, যাও ফ্রেশ হয়ে এসো। নাক ফুলিয়ে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল জিনিয়া। নোমান বেরিয়ে গেস্টরুমের ওয়াশরুমে ফ্রেশ হয়ে আবার ফিরে এলো ঘরে। জিনিয়া বেরিয়ে নোমানকে অন্য পোশাকে দেখে বলল, চেঞ্জ করলেন কিভাবে? অবশ্যই হাত দিয়ে। তেরা লোক। নোমান বিছানা থেকে ফুল সরিয়ে পরিষ্কার করে দিল। হাত পা ঝিমঝিম করছে। সামনেই নববিবাহিত স্ত্রী দাঁড়িয়ে। অন্তরে ভিন্ন কিছু অনুভব হচ্ছে, হয়তো পবিত্র সম্পর্কের প্রভাব। নিজের জায়গা মোতাবেক শুয়ে পড়ে দুজনে। হুট করে কাণ্ড ঘটায় জিনিয়া। নিজ থেকে জায়গা করে নেয় নোমানের বুকে। প্রায় আটকে যাওয়া নিঃশ্বাস ছাড়ল নোমান। নিজেকে নিজেই সান্ত্বনা দিল। জিনিয়া বলল,
আপনি আগের বোকামির কারণে আমার ওপর রাগ থাকবেন না, ঠিক আছে? আমরা দুজন মিলে সব ঠিক করে নিব, এই সম্পর্কটাকেও। নোমান হাসল। জিনিয়ার মাথায় হাত রেখে ছোট্ট করে উত্তর দিল। হুম। হুট করে মনে পড়ে জিনিয়ার শর্তের কথা। মাথায় হাত বোলাতে বোলাতে প্রশ্ন করলো, তোমার কি যেন সত্য ছিল, বললে না যে? আমার শর্ত এটাই, বিয়ের পর আপনার কোনো শর্তই মানব না। এই হলো বয়সের অনেক ছোট মেয়েকে বিয়ে করার ফল। বাসর ঘরে এসে মনে হচ্ছে কত বড় অপরাধ করে ফেলেছি। কুজো হয়ে গেল নেহা আর একটুখানি। জরিনা বেগমের বাড়িতে অবস্থান করছে আপাতত তারা। ফাহাদ ঘরে ঢুকেই বিশাল একটা ভাষণ দিল। কান্না চলে আসে নেহার। সে কি সাধে অল্প বয়সী? ফাহাদ এক পা ভাঁজ করে নেহার সামনে বসে, প্রশ্ন করে মৃদু বাহু ঝাঁকিয়ে, এই, তুমি কি আবারও নিব্বি মেয়েদের মতন অভিমান করে গাল ফুলিয়েছো? নেহা জবাব দিল না। শাড়ির আড়ালে দেহ এবং ঘোমটার আড়ালে মুখ সম্পূর্ণ ঢেকে ফেলেছে নিচু হতে হতে। কয়েকবার নাক টানলো। ফাহাদ আবার প্রশ্ন করে, রাগ করেছো? এভাবে বলবেন না, আমি সাধে আপনার চেয়ে বয়সে ছোট নাকি? ফাহাদ হেসে উঠল। এগিয়ে এসে অভাবনীয় কাজ ঘটিয়ে নেহাকে জড়িয়ে ধরে বলে, থাক ছোট বউ, কাঁদে না। অস্থির অনুভব করলো নেহা, সাথে তার অভিমান। মূর্তির মতো রইল ফাহাদের বাহু ডোরে। ফাহাদ স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, তুমি বয়সে অনেক ছোট হলেও বশীকরণ জানো। না হয় আমার মতন একটা মানুষের হৃদয় নিয়ে প্রেম খেলা এত সহজ নয়। আপনি প্রেমে পড়েছেন? উহু, তবে একটু একটু করে এই পুচকে মেয়ের ভালোবাসায় জড়িয়েছি। ফাহাদ নেহার কপালে অধর ছুঁয়ে দেয়। সামান্য স্পর্শে লজ্জায় কুঁকড়ে গেল নেহা। তাকে বুকে জড়িয়ে ঘুমের রাজ্যে পাড়ি জমানোর পূর্বে ফাহাদ বলল, আপাতত এইটুকু ভালোবাসায় সন্তুষ্ট থাকো, বয়স অনুযায়ী ভালোবাসবো তোমাকে। এক শীতল কণ্ঠে শুনেছিল খুশবু, নব্য কোনো বসন্তের আগমনী বার্তায় পুরনো সব ঋতুর গ্লানি মুছে যাবে। আবারও প্রকৃতিতে বসন্তের আসর বসেছে। ছাদ বাগানে ক্যামেলিয়া ফুলের সমাহার, পবনে ঝড়ে রঙিন পাখির গান, আসমানে উল্লাসের মেঘলা রং। নিজেদের মধ্যেই আমেজে মাতোয়ারা এই বাতাবরণ উদযাপন করছে ফাগুনকে। বসন্তের নীলা গগনে মধুরের নীল বিলাস। কি যেন আছে এই বসন্তে, কখনো ঢুকরে কেঁদে ওঠে, কখনো হাসিতে মজে যায়। খুশবুর আজ তুমুল ব্যস্ততা। স্কুল থেকে শিক্ষকতা করে ফিরে এখন ঘর সামলাতে হবে। রান্না নাকি রুমানা মির্জার আজকাল কোমর ব্যথা বেড়েছে, দাঁড়িয়ে থাকতে পারেন না। তারপরও বারবার চলে আসেন সাহায্য করতে তার বৌমাকে। আর তার বৌমা তাকে নিজের মেয়ের মতো করেই আদরে শাসনে ঘরে পাঠিয়ে দেয়। আফওয়ান দরজার দাঁড়িয়ে দাঁড়িয়ে চেঁচাচ্ছে আপন সুরে। রান্নাঘর থেকে বেরিয়ে আসতে নিঃশ্বাস আটকে এলো খুশবুর। তার ছোট্ট ব্যাঙ আর ছোট নেই, দৌড়ে মায়ের আঁচলের পেছনে লুকায় অপরিচিত লোককে দেখে। বলে, মা দেখো। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। ছেলের অস্পষ্ট কথার দিকে নজর নেই খুশবুর। ঠোঁট ভেঙে কান্না আসছে। এতদিনের জমিয়ে রাখা আর্তনাদ বুক চিরে বেরিয়ে আসতে চাইছে। সামনে দাঁড়ানো মানুষটা তার সবচেয়ে প্রিয়, সবচেয়ে ভালোবাসার। 3 বছর এমন কোনো সময় যায়নি তাকে মনে করেনি খুশবু। 500 চিঠি জমেছে সিন্ধুকে, টালমাটাল হয়ে পড়ে যেতে চাইলে তাকে শক্ত বাহু ধরে আবদ্ধ করে নেওয়া হয়। 3 বছরের ছোট্ট ছেলেটা তার মায়ের হাত ধরে তাকে আগলে ধরার চেষ্টায়। শক্ত করে বুকে জড়িয়ে ধরে আফতাব বলল, অনেক বেশি অপেক্ষা করিয়ে ফেলেছি, তাই না? হাউ মাউ করে কেঁদে উঠল খুশবু। আফতাবের ইউনিফর্ম ধরে চিৎকার করে কান্নায় ভেঙে পড়ে। তার কান্না দেখে আফওয়ানও মুখ থেকে কান্না করতে শুরু করলো। আফতাব এক হাতে খুশবুকে আগলে রেখে অন্য হাতে আফওয়ানকে বুকের সাথে মিশিয়ে নেয়। মিশনের শেষে ফিরে এসেছে নতুন বসন্তের আগমনে। আগমন ঘটেছে তারও। প্রিয় মানুষের দেখা পাওয়ার সুখ অসহনীয়, অদ্ভুত জ্বালা বক্ষস্থলে। আফতাব মুখ তুলে ছেলের দিকে চাইল। খুশবু নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ায়। হাঁটু গেড়ে ছেলের সামনে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিচ্ছে তাকে। বিশ্বাস করতে পারছে না কোনো রূপে। চোখের পলকে কি করে এত বড় হয়ে গেল? যাওয়ার পূর্বে বলেছিল খুশবুর মতো দেখতে সে। আজ তাকে দেখে মনে হচ্ছে নিজের শৈশব আবার দেখছে নিজেরই চোখে। পাগলের মতো চুমু খেতে শুরু করলো আফওয়ানের মুখে, হাতে এবং চোখে। আফওয়ান বিরক্ত হয়ে সরে গেল পিছনে। আধো আধো গলায় বলল, তুমি কে? একজন বাবার কাছে এর চেয়ে দুঃখের কি হতে পারে? আর তার ছেলে তাকে চিনতে পারছে না দূরত্বের কারণে।
অতিশোকে পাথর হয়ে চেয়ে রইল আফতাব। আদরে পরশ দিয়ে বলল, আমি তোমার বাবা। আফওয়ান খুশবুর দিকে চাইল, অবুঝ স্বরে আওড়ায়। বাবা। প্রথমবার তার বাবাটাকে আরও একবার তাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে আফতাব। ছেলেটি এখনও অবুঝ, বুঝতে পারছে না কিছু, বুঝবার বয়স হয়নি, তাই নিজেকে ছাড়িয়ে মায়ের আঁচল ধরে বলল, বাবা গল্পে। আফতাব খুশবুর দিকে চেয়ে প্রশ্ন করল, কি বলতে চাইছো? খুশবু খান্না থামিয়ে বলল, ওকে প্রতি রাতে আপনার গল্প বলতাম, নিজে থেকেই ভেবে নিয়েছে বাবা গল্পে আছে। ও আমাকে চিনতে পারছে না খুশবু। কণ্ঠ কেঁপে উঠল আফতাবের। ইতিমধ্যে রুমানা মির্জা এবং রফিকুজ্জামান মির্জা হাজির। ছেলেকে হুট করে দেখে থমকে দাঁড়িয়ে রইল। আশা করেনি আফতাব আসবে। মস্তিষ্ক সচল হতেই কোমরের ব্যথা আর হাঁটুর ব্যথা ভুলে ছেলের দিকে এক প্রকার দৌড়ে এসে বুকে জড়িয়ে নেন একমাত্র পুত্রকে। কতদিন অপেক্ষায় ছিল তার এই মা ছেলেকে ছুঁয়ে দেখবে বলে, ঠিক একজন বাবা। মাথার ভার মুষ্টিবদ্ধ হাতের উপর রেখে অর্ধ শুয়ে আফতাব চেয়ে আছে ছেলের দিকে। নাক চোখ চেহারা তারই প্রতিচ্ছবি, চুলের কাটিং পুরোপুরি তারই মতো। খুশবু তাকে দ্বিতীয় আফতাব বানিয়ে রেখেছে, তবে ছেলে তার কাছে আসে না। বই নিয়ে বসেছে, সাথে কিছু ক্যান্ডি। আফতাব কাছে এসে বসলে সে একটু দূরে গিয়ে সরে যায়। এই দৃশ্য ছুরি আঘাত জ্বালালো হৃৎপিণ্ডে, তবে সহ্য করে নিল আফতাব। এই ছোট্ট বাচ্চা বাবা কি জিনিস বুঝবার সময় তার বাবা ছিল না তার পাশে। আফওয়ান তার ছোট হাতে একটি ক্যান্ডি প্যাকেট থেকে বের করে মুখে পুরে নিল। চোরা চোখে আফতাবের দিকে চাইল। আফতাবের দৃষ্টি আগে থেকেই তার মধ্যে নিবদ্ধ। বাচ্চাটির মায়া হয়। একটি ক্যান্ডি আফতাবের দিকে এগিয়ে দিয়ে প্রশ্ন করে, কাবে? কান্দি মজা কাবে তুমি? আফতাবের মুখে চওড়া হাসির ঝলক ফুটে উঠল। বুকে ভর দিয়ে শুয়ে মুখ হাঁ করে দেখিয়ে বলল, তুমি খাইয়ে দাও। আফওয়ান কি যেন ভাবলো শূন্যে চেয়ে, তারপর সাবধানে আফতাবের মুখে পুরে দিল। আফতাব দুষ্টুমির আফওয়ানের হাত খপ করে মুখে দিয়ে আটকে দিল। দ্রুত ছেড়ে দিয়ে বলল, কামড়ে দিলাম এবার? আফওয়ান দাঁত বের করে হেসে বলে, ব্যথা পাইনি। ও শিট, এসো আবার কামড়ে দেই। আফওয়ান এক লাফে উঠে দাঁড়ায়, বিছানায় লাফাতে লাফাতে বলল, আম্মুকে বিচার দিব আমি। আম্মু বাবাকে কিছু বলবে না। বাবা গল্পে। আফতাব উঠে বসল, ছেলেকে ধরে কোলে বসালো। হাতের সাহায্যে ছোট্ট প্রাণকে পেঁচিয়ে বলল, বাবা গল্পে না, বাবা বাস্তবে। এই যে দেখো দেখো আমাকে, আমি তোমার বাবা। বাবা গল্প থেকে বেরিয়ে এসেছে, ছুঁয়ে দেখো, আদর দাও। আফওয়ান চেয়ে রইল নিষ্পলক। আফতাবের মুখ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। খোঁচা খোঁচা দাড়িতে হাত রেখে যেন বিশাল পর্যবেক্ষণে মশগুল। আকস্মিক প্রশ্ন করল, তুমি বাবা? হ্যাঁ বাচ্চা, আমি বাবা। চকলেট দিবে? পুরো চকলেটের দোকান এনে দিব। একবার বাবা বলে ডাকো। চলো দোকানে নিবে। আফতাব হেসে উঠল। সেও বলল, চলো, কিন্তু আগে বাবা বলে ডাকো। গালে পাপ্পি দাও। আফওয়ান চুমু দিতে পারে না, কামড়ে দেওয়াকে চুমু ভাবে। আফতাবের গালে জোরে কামড়ে দিয়ে বলল, চলো বাবা চলো। যাক, অন্তত কামড়ে দিয়ে বাবা ডেকেছে। আফতাবের গলা জড়িয়ে আফওয়ান বলল, দোকান নিব, বেলুন নিব, কার নিব, সব নিব। ভালো কাপড় পলো, যাও, এগুলো পথা। ছেলের আদেশে ঘরের কাপড় বদলে ভালো কাপড় পরেছে আফতাব। নতুন ইচ্ছে জেগেছে জনাবের। আফতাবের ইউনিফর্মের সাথে রাখা ক্যাপ না পরে বের হবে না। বাধ্য হয়ে তার মাথার চেয়ে অধিক বড় ক্যাপ মাথায় নিয়ে বের হলো বাপ ছেলে। যেমনটা চেয়েছিল ঠিক সেটাই করেছে। কাঁধে চড়ে পুরো দোকান তুলে এনেছে। বাড়ি এসে মায়ের কাছে দাঁড়িয়ে কান্না জুড়ে দিল। দোকান নিব বলে জমিনে বসে পড়ল। খুশবু আঁচলে হাত মুছে আফতাবের দিকে চেয়ে প্রশ্ন করল, কিসের দোকান নিবে ও? আফতাব মাথা চুলকে বলল, কথায় কথায় বলছিলাম চকলেট কেন, পুরো দোকান কিনে দেব। সে আমার কথা সিরিয়াসলি নিয়ে নিয়েছে। এখন তার একটা আস্ত দোকান চাই। আর্মির ছেলে দোকানদার, কিনে দিলেই পারো আফতাব। এখন থেকে ব্যবসা শিখুক। আফতাবের কি যেন হলো, কিছু না বলেই বেরিয়ে গেল। আবার ফিরেছে 3 ঘন্টা পর, হাতে বিশাল একটা বক্স। আফওয়ান কৌতূহল দেখায় বক্সে কি আছে জানার জন্য। আফতাব তাকে পাশে বসিয়ে বক্স খুলে দেখায়। বাচ্চাদের টয় হাউসের মতোই টয় স্টোর। আফতাব বলল, এই নাও তোমার দোকান, এখানে চকলেট আছে, আইসক্রিম আছে, গাড়ি আছে।
আফওয়ান খুশিতে লাফায় কিছুক্ষণ, আবারও এসে ভালোবাসা দিতে গিয়ে কামড়ে দিল আফতাবকে। আফতাব খুশবুর দিকে চেয়ে বলল, পরপর দুবার কামড় খেলাম। আপনার অনুপস্থিতিতে আমি অসংখ্য কামড় খেয়েছি। এবার আপনার পালা, তৈরি থাকুন। এভাবেই তো ছেলের বাবা জমবে। অনেকদিন পর তার স্ত্রী আর তার মায়ের হাতের রান্না খেয়ে তৃপ্ত আত্মা কতকাল এই স্বাদ পাওয়ার জন্য তোড়পেছে। দুপুরের খাবার শেষ করেই রফিকুজ্জামান মির্জা এবং রুমানা মির্জাকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছে আফতাব। সম্পূর্ণ বডি চেক আপ করিয়ে ফিরতে ফিরতে প্রায় রাত। জরিনা বেগম প্যারালাইজড। সবসময় সাথে থাকার জন্য একজন নার্সের ব্যবস্থা করে এসে ক্লান্ত প্রায়। ঘুমন্ত আফওয়ানকে বুকে জড়িয়ে চিৎপটাং হয়ে পড়ে আছে বিছানায়। খুশবু এসে মাথায় হাত বোলালে চোখ মেলে তাকায় আফতাব। সঙ্গে সঙ্গে ছেলেকে সাবধানে বিছানায় শুয়ে দুই পাশে কোল পালিশ দিয়ে খুশবুকে টেনে নিয়ে যায় জানলার তারে। পেছন থেকে জড়িয়ে ঘাড়ে মুখ ডুবিয়ে আবছা স্বরে বলতে লাগলো, বিতৃষ্ণার 3টে বসন্ত পার করে ফিরে এসেছি আবার। সহস্র প্রতীক্ষা শেষে ফাগুনের সুরে রঙিন চিত্ত। কতটা ভুগেছি জানো এই খুশবুর জন্য। আমিও কি খুব ভালো ছিলাম? খুশবুকে ঘুরিয়ে নিজের মুখোমুখি আনলো, কপালে গাঢ় চুম্বন এঁকে দিল, চোখে চোখ রেখে বলল, দূরত্ব ভালোবাসা বাড়িয়েছে, যেমনটা প্রতিশ্রুতি দিয়েছিলে। অনেকটা গাঢ় হয়েছে অনুরাগ। বসন্তের হাওয়া চলছে দিক বেদিক, শীতল এবং সুবাসিত। বুক ভরে নিঃশ্বাস নিল আফতাব। এই চোখজোড়া দেখতে কত ব্যাকুল ছিল এতকাল, আজ মন ভরে দেখে নিক। আফতাবের গালে হাত ছুঁয়ে খুশবু বলল, আমি আমার দায়িত্ব পালন করার যথাসাধ্য চেষ্টা করেছি। এই মুহূর্তে আমাদের মধ্যে কোনো দায়িত্বের আলাপ না আসুক। আকাশে চেয়ে দেখেছেন? দেখতে চাই না। কেন? খুশবু আফতাবের বুকে আলতো করে মাথা রেখে বলল, আপনার চোখে এক আকাশ সমান ভালোবাসা দেখেছি বলে। জীবনের শেষ বসন্ত অবধি সঙ্গ চাই আপনার। এই কাব্য ছিল প্রণয়ের, পরিণয়ের, দূরত্বের, বিষাদের। শীতল স্নিগ্ধ মোলায়েম অন্তরে সজোরে আঘাত হানা এক নারীকে বসন্তের রঙিন লগ্নে হন্যে হয়ে খুঁজে বেরিয়েছিল এক তৃষ্ণার্ত প্রাণ। মন বলেছিল পাবে, পূর্ণতা পায় অলৌকিক কাকতালীয় ভাবে। বুকের আঘাত সারাতে বুকে ঝরানো ছাড়া আর উপায় কি? তবে যে বাধা আছে, কর্মের বাধা, দায়িত্বের বাধা, ব্যথা উপশমে বুকে চড়ানো এক মোহনীয় খুশবু, সান্নিধ্য ছেড়ে যাওয়ার ব্যাধি। এই ব্যাধি সারা জীবনের জন্য নিজের করে পাওয়ার চেয়ে আরও অনেকটা বিষাদময়। বুক ভরে নিঃশ্বাস নেওয়ার পূর্বেই নিঃশ্বাস আটকে আসে। পূর্ণতার মাঝে এ কেমন অপূর্ণতা! চলছে জীবন আপন গতিতে, কখনো দূরত্বের আর্তনাদ, কখনো কাছে পাওয়ার উচ্ছ্বাস। রাত্রির নক্ষত্রেরা তাদের গল্প শোনে, প্রেমের গোপন কথা বাতাসে মিশে যায়। অফুরন্ত ভালোবাসা, অটুট বন্ধনের খণ্ডচিত্র যেন তারা। আফতাব খুশবুর প্রণয় চিরন্তন হয়ে রয়। স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই।